তিমি মাছ দেখেছ? অনেক বড় একটা পূর্ণাঙ্গ তিমি ৪,৫০০ মণ পর্যন্ত ওজন হতে পারে। আমরা সবাই মিলে কি ৪,৫০০ মণ হব? না, সম্ভব না। এই ছোট্ট একটা মানুষ এই বিশাল একটা তিমিকে মেরে ফেলে। কি ক্ষমতা দিয়েছে আল্লাহ তাকে? কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার ব্রেনের কি কাজে লাগিয়েছ, কোন কাজে লাগিয়েছ সেটার হিসাব দিতে হবে। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় ভালো হয়। তো তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, নিঃসন্দেহে তোমরা আগামী বাংলাদেশকে পথ দেখাবে, জাতিকে স্বপ্ন দেখাবে, জাতির অগ্রদূত হিসেবে তোমরা ভূমিকা পালন করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। তো তোমরা যারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, নিঃসন্দেহে আরও একটা বিজ্ঞান প্রযুক্তির এই যুগে তোমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী হয়েছ, সেটাও একটি সৌভাগ্যের বিষয়। আমি আস্তে আস্তে তোমার ভিজি স্যারের সাথে কথা বলতেছিলাম। ওরা তো আমার অনুজ, সেই ফার্স্ট ইয়ার থেকে আমার বাসায় যাতায়াত আছে। নিঃসন্দেহে দুজন অভিভাবক এখানে আছেন, ডক্টর মোহাম্মদ ইসমাইল এবং ডক্টর রেজাওয়ান, দুইজনই অত্যন্ত মেধাবী, অত্যন্ত সুযোগ্য মানুষ। আমার বিশ্বাস তাদের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় তার পথ ফিরে পাবে। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছে। ব্যবসায়ী কোনো মতভেদ আছে কারোর? আমরা কি সবাই সৃষ্টির সেরা জীব? নিঃসন্দেহে আমাদের কোনো মতপার্থক্য এখানে নাই। কিন্তু আমি যদি দ্বিতীয় প্রশ্ন তোমাদের করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে অনেক দায়িত্ব দিয়ে। আমরা মানুষ নাকি? কিন্তু দেখেছো, প্রতিদিন মা ঘুম থেকে উঠে বলে আমার ছেলেটা মেয়েটা মানুষ হইল না, বলে না? বাবা বলে তোরা কবে মানুষ হবি? শিক্ষক বলে আমার ছাত্ররা মানুষ হচ্ছে না। রাষ্ট্র বলে আমি মানুষ চাই। আর ভূপেন হাজারিকা খুব চমৎকার করে গান লিখেছে, মানুষ যদি না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। দানব যদি হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না হে মানুষ? শুধু প্রশ্ন না? তাহলে আমরা কি? মা বলছে মানুষ না, বাবা বলে মানুষ না, রাষ্ট্র বলে মানুষ না, কবিতায় বলে মানুষ না, গায়ক তার গানে বলে মানুষ না। তাহলে আমরা কি? দেখো, বিশ্ববিদ্যালয়ে এসেছো, এখন সেই সাহস হচ্ছে না। আসলে কি আমি মানুষ? কে এখন কি তোমরা তো সবাই মেধাবী, মেধাবীদের অল্পতে বললে বুঝে নিবে। তাহলে সাহস হচ্ছে না মানুষ কি না? আল্লাহর কি সন্দেহ আছে যে আমরা মানুষ কি না? কি বাবারে উত্তর দাও। আমার যতটুকু পড়ালেখা করেছি খুব অল্প জানি, একবার খুব বেশিও জানি না। তাতে আমার মনে হয়েছে যে আল্লাহর যথেষ্ট সন্দেহ আছে আমরা মানুষ কিনা। যারা সমাজ বিজ্ঞানে অনার্স পড়ে, প্রথম দিন ক্লাসে যেই তার শিক্ষক, ওইদিক খুলে গেছে, ওইদিক, হ্যাঁ, শিক্ষক ক্লাসে এসেই প্রতিদিন প্রথম দিন একটা প্রশ্ন করবে এসে যে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ একটি সামাজিক জীব। আল্লাহ বলছেন এই রয়্যাল বেঙ্গল টাইগার তুমি অসামাজিক, তাই তোমাকে আমি সুন্দরবন পাঠিয়ে দিই। মানুষ যেহেতু স্বাভাবিক, মানুষ যেহেতু সামাজিক স্বাভাবিক, তাহলে ওকে আমি ঘরে পাঠিয়ে দিই। দ্যাটস ইজ দ্য ডিফারেন্স। তুমি সামাজিক তাই তোমাকে ঘরে পাঠানো হয়েছে, আর রয়্যাল বেঙ্গল টাইগার অসামাজিক তাই তাকে সুন্দরবনে পাঠানো হয়েছে। এইটার পার্থক্য তৈরি করে দেওয়া হয়েছে। আমি সকল ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তর্ক বিতর্কের মধ্যে যেতে চাই না। আমি কবি নজরুলের ভাষায় 1943 সালে কুমিল্লার কান্দির পাড়ে নজরুল একটা বক্তৃতা দিয়েছিল এভাবেই, সবাই বলে আমার বাণী যুবন, কেউ বলে আমি কাফের। নজরুল বলছেন আমি ওর কোনোটিই নয়, আমি শুধু চেয়েছি হিন্দু মুসলিমের গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করতে। কি চমৎকার কথা, তাই না?
জসীমউদ্দিন তার কবিতায় বলেছেন, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, লতাই পাতাই জড়াজড়ি করে থাকি সেটা মোরা একসাথে। আমরা লতাই পাতায় জড়াজড়ি করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই মিলে জাতি ধর্ম ভেদাভেদ তৈরি না করে এ সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। যেহেতু আমি মুসলমান, আমরা যারা এখানে মুসলিম আছো তারা প্রতিদিন কোরআন শরীফ পড়ো না? পড়ো। কোরআনের প্রথম সূরার নাম কি? কে বলেছে এটাকে কোরআনের সূরা? কোথাও লেখা আছে এটি কোরআনের সূরা? বলে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, থিসিস করবে, 300 পেজের একটা থিসিস করবে। আমরা বলবো যে তুমি একটি সারমর্ম অ্যাবস্ট্রাক্ট লিখে নিয়ে আসো। কত পেজ? 200 শব্দের মধ্যে। পুরো 300 পেজকে 200 শব্দের মধ্যে উপস্থাপন করবে। আমরা ওইটি দেখার সাথে সাথে বলতে পারবো যে তুমি কি লিখেছ। ঠিক সূরা ফাতিহা ইজ লাইক দ্যাট। সূরা ইজ দ্য সামারি অফ কোরআন। সূরা পাঠ করলে কোরআন পাঠ করা হয়ে যায়। তারপরে সূরাটার নাম কি? সূরা বাকারা। একটা গরু, একটা গাভী, একটা পশুকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের সবচেয়ে বড় সূরাটি দান করেছেন। তোমাকে পছন্দ করে নাই, কোনো মানুষকে পছন্দ করে নাই। আল্লাহ কাকে পছন্দ করেছে? গরুকে পছন্দ করেছে। কখনো কি একবার মনে প্রশ্ন জাগে নাই যে আল্লাহ কেন গরুকে দিয়ে এত বড় সূরা দিলেন, আমাকে দিলেন না কেন? আমাকে নিয়ে আল্লাহ বলছেন এই সূরার মাধ্যমেই, হে মানুষ, আমি তোমার মধ্যে পশু বানিয়েছি তোমাকে, তোমার মধ্যে পশুত্ব আছে। এই পশুত্ব যখন জেগে উঠবে তখন তুমি ধর্ষক, না হয় মিথ্যুক, না হয় দুর্নীতিবাজ, না হলে অপকর্মকারী, না হলে রাষ্ট্রের সম্পদ ভক্ষণকারীতে পরিণত হবে। তোমাকে এই পশুত্ব দূর করতে হবে। এই পশুত্ব দূর করার জন্য আমি তোমাকে একটা জীবন বিধান দিয়েছি। যদি তোমার জীবনে তুমি বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি মানুষ হবে। এই জন্য কোরআনের শেষ সূরার নাম সূরা নাস। নাস মানে মানুষ। আমি পশু, আমাকে মানুষ হইতে হবে। একটা বিশ্ববিদ্যালয় মানুষ হইতে শেখাবে। শিক্ষা, জ্ঞান, দক্ষতা, মানবতা, মূল্যবোধ ও নৈতিকতা ও চারিত্রিক গঠনের শিক্ষা দিবে বিশ্ববিদ্যালয়। এসে জীবনব্যাপী একটা প্রক্রিয়া, যার মাধ্যমে আমার চরিত্র গঠিত হবে, যার মধ্যে আমার ভালো মন্দ শিক্ষা তৈরি হবে, যার মাধ্যমে আমার রাষ্ট্রের কল্যাণ নিহিত থাকবে। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেকে কত দায়িত্ব নিয়ে আগামী সামনের দিকে আগাতে হবে। তুমি সৌভাগ্যবান, তুমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে ইতিমধ্যেই উপস্থাপন করতে পেরেছ। তাহলে আমার জ্ঞান, দক্ষতা, মূল্যবোধের তৈরি করতে হবে। আজকে মূল্যবোধ হারিয়ে গেছে, জ্ঞান থাকলে দক্ষতা নাই, নাকি চারিত্রিক গুণাবলীতে আমি নিশ্চিহ্ন হয়ে গেছি। যার কারণে আজকে আমাকে এত কথা বলে বলে জাতিকে আবার পথে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমি রাজনীতিবিদ নই, আমি রাজনীতি অত বুঝিও না। আমি বুঝি আমাকে মানুষ হইতে হবে। সুতরাং বন্ধুরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে এসেছো, তোমাদের কাছে আমি আবারও তোমাদেরকে মোবারকবাদ জানাই যে তুমি অত্যন্ত সৌভাগ্যবান। সুতরাং তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছ, ইন্টারমিডিয়েটও পরীক্ষা দিয়েছ, মা ডেকে উঠেছে, বলো মা একটু পড়ো, বাবা একটু পড়ো। কিন্তু যেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সেদিন বাবা বলে, মারে তুমি এখন বড় হয়েছ, তোমার সিদ্ধান্ত তুমি নাও। অর্থাৎ তোমাকে এখন বড়র কাতারে ফেলে দিয়েছি আমরা, তুমি এখন সিদ্ধান্ত নিবে। তুমি এখন টেস্ট করবে সমাজে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সুন্দর। সেই টেস্ট করার সময় কিন্তু তোমার এসেছে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের তো একটা মাথা আছে না? এই যে একটা মাথা আছে না? আচ্ছা, হাতি দেখেছো তোমরা? সবাইকে হাতি দেখেছো? তা হাতির মাথা বড় না তোমার মাথা বড়? কখন কি একবার প্রশ্ন করেছো তুমি হাতির পিঠে ওঠো না হাতি তোমার পিঠে ওঠে? তো হাতির মাথা বড়, তোমার পিঠে ওঠে না। তোমার মাথা ছোট্ট, তুমি কেন হাতির পিঠে ওঠো? কোন প্রজ্ঞার কারণে সে তিমিকে মারতে পারে? আমাকে সেটি চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই যে মাথা, কয় কেজি ওজন এই মাথা? সবাই তো সায়েন্সের ছাত্র। কয় কেজি ওজন? আরে বাবা বলতে হবে 1.5 কেজি। 1.5 কেজি মানুষের মাথা। তোমরা দেখেছ এই ছোট্ট মাথা দিয়ে আমরা কত কি করি না। 2006 সালের 21শে মে যখন কক্সবাজারের ঝিলংঝয় আমরা অপটিক্যাল ফাইবার ল্যান্ডিং স্টেশন বানাইলাম। সুদূর স্পেন থেকে ফিলিপাইন পর্যন্ত একটি অপটিক্যাল ফাইবার আছে, তোমরা হয়তো জানো। সমুদ্রের নিচ দিয়ে এটি নিয়ে যাওয়া হয়েছে, কাছের তৈরি তার। বাংলাদেশকে জুড়ে দিলাম কক্সবাজারে, সেখান থেকে চট্টগ্রামের কালুরঘাটে জাতীয় গ্রিডের সাথে সেটিকে জুড়ে দিয়েছি। সেখান থেকে নিয়ে গাজীপুরের তালিবাবাদ ভূপগ্রহ কেন্দ্রের সাথে জুড়ে দিয়েছি। এখন 3G 4G 5G গ্লোবালাইজেশন শব্দ দ্বারা আমরা পরিচিত হয়ে গেছি না। আরে বাবা 1938 সালে নজরুল যখন কবিতা লিখেছিল সংকল্প, সেই কবিতার মধ্যে একটা লাইন আছে হয়তো জানো, বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোই পুরে। ঘুম থেকে উঠেই সারা দুনিয়াকে দেখে ফেলাচ্ছি না। তখন কি মোবাইল আবিষ্কার হয়েছে? তাহলে নজরুল কোন প্রজ্ঞা, কোন ধী শক্তি দ্বারা এই চমৎকার লাইনগুলো রেখেছিল? চিন্তা করেছো কখনো? আজকে সেটি প্রমাণিত হয়েছে না। পৃথিবীকে তছনছ করে দিয়েছে এই অপটিক্যাল ফাইবারের দৈর্ঘ্য মাত্র 20,500 কিলোমিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি দিয়েছেন? প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে, মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে 2.5 কোটি স্নায়ু বা নার্ভ আছে। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ স্নায়ু তোমাকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে, যার কারণে তুমি খাও দাও, ঘুমাও, দৌড়াও, পড়ালেখা, কত চিন্তা করতেছো না? মেডিকেল সায়েন্স বলে যদি কখনো মানুষের মাথার এই স্নায়ুগুলোকে একটার সাথে একটা জয়েন করা যায়, তাহলে প্রত্যেকটা মানুষের মাথা থেকে 3,22,000 কিলোমিটার অপটিক্যাল ফাইবার তৈরি করা যাবে। একটা 20,000 কিলোমিটার অপটিক্যাল ফাইবারকে দুনিয়াকে তছনছ করে দিয়েছে। তাহলে তুমি কয়টা দুনিয়াকে তছনছ করতে পারো? চিন্তা করেছ? ভাগ করে দেখো। 15টা পৃথিবীকে তছনছ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই মাথার মধ্যে দিয়েছেন। কিন্তু আমরা তো আবিষ্কার করেছি 9টা গ্রহ, তার চেয়ে দ্বিগুণ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার ব্রেনের কি কাজে লাগিয়েছ, কোন কাজে লাগিয়েছ, সেটার হিসাব দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে এত ক্ষমতা দিয়েছি, তুমি কি করেছ, কি করেছ? সব প্রিয় বন্ধুরা, চিন্তা করো যে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠালো, এত ক্ষমতা দিল, আমি এখন কোন কাজে ব্যবহার করব? এই সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ি না, তাই তো? অনার্স মানে কি? কে ক্লাসে ঢুকে স্যারকে জিজ্ঞাসা করেছিলে, স্যার অনার্স মানে কি? সম্মান, কিসের সম্মান? কই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কোনো রিক্সাওয়ালা ধরে ডেকে বলেছে, আপা দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি কি করেন? তো আমি সম্মানে পড়ি, আসসালামু আলাইকুম। রিক্সাওয়ালা দিয়েছে তোমাকে আজ পর্যন্ত? দেয়নি কেন? তাহলে কিসের সম্মান? বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রকে প্রথম ক্লাসে ঢুকে আগে প্রশ্ন করতে হবে, স্যার অনার্স মানে সম্মান, আসলে কিসের সম্মান? আরে বাবা, আজকে বাংলাদেশের 40.2% মানুষ এই দুপুরবেলায় পেট ভরে খেতে পারবে না। 23.3% মানুষ আন্ডার দ্য প্রভার্টি লেভেল, 9.3% মানুষ আন্ডার দ্য গ্রেট প্রভার্টি লেভেল। সেই দেশের মানুষ তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। এদেশে এখন এমন মানুষ 3 মাস একটা ডিম খাইতে পারে না, তার পুষ্টির অভাব হচ্ছে না? সেই রিক্সাওয়ালা, সেই কৃষক, তারা বলেছে আমাকে টাকা দিও না, আমার ডিম না খাইলেও চলবে, আমার যে সন্তান ইন্টারমিডিয়েটে পাশ করেছে তাকে বিশ্ববিদ্যালয়ে পড়াও। সে বিশ্ববিদ্যালয় পার হয়ে একদিন অনেক বড় অফিসার হবে, বিজ্ঞানী হবে, সে আমার জন্য ধান আবিষ্কার করবে,
রিক্সাওয়ালা বলবে আমার জন্য রাস্তা বানাবে, আমি সেই রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে আমার জীবন শেষ করে দিব। তোমাকে কোথায় ঠেলে দিয়েছে বুঝেছ? তো আমি বলবো, রে বাবা, বিশ্ববিদ্যালয়ে পড়ো, এই পড়ার জন্য তোমাকে অনেকগুলো প্রশ্নের সামনে আসতে হবে। প্রতিদিন প্রতিদিন 3টা স্বপ্ন নিয়ে বাইর হয়ে যেও। আমি উপদেশ দিচ্ছি না, একজন শিক্ষক হিসেবে বলতেছি। এই যে বললাম এত মেধা আল্লাহ দিয়েছেন, আমি মানুষ, তাহলে আমি প্রতিদিন স্বপ্ন দেখো যে আমি পারি, কারণ আমি সৃষ্টি সেরা জীব। আমি পারবো কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তৃতীয়ত, আমাকে পারতে হবে কারণ আমার পিছনে তাকিয়ে আছে আমার মা, আমার বাবা, আমার রাষ্ট্র, আমার সমাজ, সবাই আমার দিকে তাকিয়ে আছে। সুতরাং আমাকে পারতেই হবে। যদি তুমি একজন নলেজেবল মানুষ হতে চাও, প্রিয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাহলে তোমাকে 4টা প্রশ্ন প্রতিদিন করো। কি, কেন, কখন, কিভাবে, আমি কি। সক্রেটিস কি বলছেন? নো দাই সেলফ, নিজেকে চেনো, তুমি কি, কত মেধা, কত ক্ষমতা, কত যোগ্যতা তোমাকে আমি দিয়েছি, কেন দিয়েছি, আমি কেন পৃথিবীতে এসেছি, আমাকে কি করতে হবে। তাহলে কি, কেন, কখন, কিভাবে, এই 4টা প্রশ্ন সবসময় রাখবা। যে আমি কেন পড়তেছি, আমি কেন বিশ্ববিদ্যালয়ে এসেছি। এই যে ওপেন সোর্স অফ নলেজ, where you can make yourself and you can also destroy yourself. Every opportunity is open in the university level, but you will take the decision what you will test. কোনটাকে তুমি গ্রহণ করবে, ধ্বংস হয়ে যাবে না নিজেকে তৈরি করবে। এভরি অপরচুনিটি ইজ হিয়ার, বাট তোমাকে টেস্ট করতে হবে যে আমি কোনটা নিব, ধ্বংস নিব না আমি সমাজের শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতে চাই, সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমি আমার বন্ধুদেরকে বলবো যে এই 4টা প্রশ্ন রেখে, রে বাবা, ফার্স্ট ইয়ারে এসেছ। একটু আগেই আমার অনুজ ছাত্র বলতেছিলেন যে আমরা ফার্স্ট ইয়ারে এসেই বলি ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার না, সেকেন্ড ইয়ার ব্যাক গিয়ার, তাই তো? ফার্স্ট ইয়ারে যদি ডোন্ট কেয়ার হয়, সেকেন্ড ইয়ারে ব্যাক কেয়ার হবে, থার্ড ইয়ারে কি হবে? তখন ফেল আমার জন্য অবধারিত, তাই অবধারিত ফেল। তুমি এসএসসিতে প্লাস পেয়েছো, গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে ফেল করেছো, তাহলে কি তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে? পারবে না। চিন্তা করতে হবে কতগুলো সিস্টেমে তোমাকে বেঁধে দেওয়া হয়েছে না। তাহলে আমি বললাম 4টা প্রশ্ন, যদি তুমি পারফেক্ট মানুষ হতে চাও তাহলে তোমাদেরকে 3টা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। KSA, কে ফর নলেজ, এস ফর স্কিল, এ ফর অ্যাটিটিউড, আচরণ। নলেজ ইজ দ্য পাওয়ার অফ এ ম্যান। সারা দুনিয়া কি বলেছে? অ্যাটম বোম পাওয়ার, স্কার্ট পাওয়ার, মিসাইল পাওয়ার, ক্রুজ পাওয়ার, এগুলোকে বলেছে নলেজ ইজ পাওয়ার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলে বলছেন যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। দ্যাট ইজ নলেজ। তোমাকে আগে নলেজেবল হতে হবে। এ হিউজ ইনফরমেশন উইথ ইউ, বাট ইউ ডোন্ট নো হাউ টু ইউজ দ্য ইনফরমেশন। অনেক জানো কিন্তু ইউজ করতে পারছো না। 4টা কারণে তুমি বিশ্ববিদ্যালয়ে এসেছো। সুতরাং আমাকে নলেজেবল হতে হবে। আজকে ইসরায়েল যেভাবে নির্মমভাবে মানুষ হত্যা করে, যেভাবে নির্মমভাবে মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে, কেন করে? আমরা কি একবার চিন্তা করে দেখেছি সেগুলো? একটা ছোট্ট ইসরায়েল, 67,000 বর্গ কিলোমিটার ইসরায়েল সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছে। 1.5 কোটি ইহুদি পৃথিবীকে তছনছ করে দিয়েছে। কিন্তু তুমি কেন পারো না? কি নাই তোমার? কোথায় তোমাকে অ্যাচিভ করতে হবে? দিস ইজ নলেজ। যখন এটি করবে তখন মাথার মধ্যে তোমার এটি গ্রো করবে। এস ফর স্কিল, দক্ষ। আজকে অনেক মানুষ বাংলাদেশে চাইলেই কত মানুষ ডাকলে পাওয়া যায়, কিন্তু ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্স পিপুল আমি খুঁজে পাচ্ছি না। দক্ষ নাই, কার্যকরী মানুষ নাই। আমার মানুষ আছে, কার্যকরী নাই। সেই কার্যকর মানুষ তৈরি হও বিশ্ববিদ্যালয়। কার্যকর জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো তোমরা আজকের সায়েন্স টেকনোলজি এই যুগে আজকে দেখে, আমি এই নোয়াখালী বসে বলছি ট্রাম্প তুমি আসো সেনবাগে, আমি তোমাকে দেখে নেব।
ট্রাম্প বলে দাঁড়াও, আমি যদি টিপ মারি তাহলে কিন্তু খবর আছে, কারণ ট্রাম্পের কাছে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল 13,500 কিলোমিটার দূরে আছে, মারতে পারে, একটা অ্যাটম বোম নিয়ে যে ফেলবে সেখানে। দেখেন না, ইরানে বোম ফেলেছে, 47 ঘন্টা বিমান নিয়ে উড়ে এসে বোম ফেলে চলে গেছে। কয়েকদিন আগে তোমরা দেখেছো চীন 20,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে না? পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত কত কিলোমিটার বলতে পারবে? পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যদি 180 ডিগ্রি হয়, প্রতি ডিগ্রি সমান 69 মাইল বা 111 কিলোমিটার। এগুলো গুণ করে দেখো, ওই ক্ষেপণাস্ত্রের অর্ধেক। চীন মার্কিন যুক্তরাষ্ট্র যখন বানালো অ্যাপাচি স্টেল B-52, কী জিনিস এগুলো? খাওয়ার জিনিস নয় রে বাবা, এগুলো বিমান, ঘন্টায় 5,000 কিলোমিটার বেগে চলে। চীন বলল, আমি আমার বিশ্ববিদ্যালয়ে এমন ছেলে জন্ম দিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমার ছেলেরা এমন কিছু বানিয়ে দিবে তুমি চোখে দেখতে পারবে না। 2021 সালের জুলাই মাসের 7 তারিখে তারা কম্বো বিমান বানালো চীনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। যে বিমান ঘন্টায় 10,000 কিলোমিটার বেগে চলতেছে। বেইজিং থেকে নিউ ইয়র্ক 8,000 কিলোমিটার। চীন বলতেছে, তোমার বিমান বাহিনী সেনাবাহিনী উঠে বিরাজ করার আগেই, মুখ ধোয়ার আগেই আমার ছেলেরা তোমাকে তছনছ করে দিয়ে আসবে, তুমি উঠতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে, আমি অ্যান্টি মিসাইল আমার ছেলেরা বানিয়ে দিচ্ছে, ওটি আকাশে ধরে নিব। চীন গত 1 সপ্তাহ আগে এমন কিছু বানালো, বললে আমি 20,000 পাল্লার ক্ষেপণাস্ত্র বানিয়েছি, তুমি আমাকে আর ধরতে পারবে না। এই যে যুদ্ধ কারা করে? বিশ্ববিদ্যালয়ের ছেলেরা করে। এটি কোনো রিক্সাওয়ালা, কোনো কৃষকের কাজ এটি নয়। এই কাজটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাজ। সুতরাং তোমাকে চিন্তা করতে হবে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে এসেছি আমার কাজটা কি। যে বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ো না কেন, সেখানে বসে এটি করা সম্ভব। আজকে সায়েন্স টেকনোলজির এই যুগে তুমি এই নোয়াখালী বসেই এমনভাবে নিজেকে তৈরি করে নিয়েছো, সারা দুনিয়ার সাথে নিজেকে সম্পর্ক করেছো না? আর ঢাকা শহরে বসে একটা ছেলে যদি দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে এই নোয়াখালী ছেলেটার গুরুত্ব সবচেয়ে বেশি আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুগে। সুতরাং ওইটাকে আমি বলছি তোমার স্কিল। এতক্ষণ যেটি বললাম যে একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে, তাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। পড়ালেখার পাশাপাশি নিজেকে তৈরি করে নাও। প্রত্যেকটা মানুষের মেধা থাকে অব্যক্ত, লোকায়িত, অপস্ফটিত, অবিকশিত। আমার এই ছোট্ট বোনটাকে যে বলে আমার গাড়িটা চালিয়ে আমাকে একটু রেখে আসো, তো বলে না স্যার আমি এটি চালাতে পারি না। তো ওকে নিয়ে বিআরটিসি ট্রেনিং সেন্টারে গেলাম। 3 দিন 4 দিন 5 দিন যখন ট্রেনিং দিলাম, 6ষ্ঠতম দিনে দেখবেন বলছে, স্যার চলেন আজকে আমি আপনাকে রেখে আসি। যে মানুষটা 5 দিন আগে পারে না, 5 দিন পরে কিভাবে পারলো, তাকে ট্রেনিং দিলাম, তার মেধার বিকশিত হয়েছে, সে এখন পারফেক্ট ম্যানে পরিণত হয়েছে। উই নিড লাইক দ্যাট ম্যান। তার রাষ্ট্রকে পরিচালনা করবে পারফেক্ট ম্যান দ্বারা। শুধু মানুষ বসাই দিলে হবে না, হাজার হাজার মানুষ বসিয়ে দিলে কি রাষ্ট্র চলবে? একটা পারফেক্ট ম্যান, রাইট প্লেসে আমাকে বসাতে হবে। সুতরাং তোমরা স্কিল হও, বিশ্ববিদ্যালয়ে পড়ো, সাথে সাথে ইন্টারনেট বলো, এটা বলো, ওইটা বলো, সব জায়গায় নিজেকে তৈরি প্রবেশ করাও। বসে থেকো না, প্রতিটা মুহূর্তে সফল হতে চাও, দ্রুত শুরু করো। 3 নম্বর কথা বলেছি, এ ফর অ্যাটিটিউড। তোমার আচরণ তৈরি করতে হবে। প্রথমে বলি শিক্ষা, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মূল্যবোধ আচরণ সৃষ্টির কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা রাজনীতি করতে পারি, ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন আদর্শ থাকবে। সেই আদর্শকে আদর্শ দ্বারা মোকাবেলা করো, পথকে পথ দ্বারা মোকাবেলা করো। বাহুবলে নয়, শক্তি বলে নয়, মিথ্যা অপবাদে নয়। আমরা আমাদের যোগ্যতা দিয়ে সেটি পরিবর্তন করতে চাই। তো বন্ধুরা, যে বিশ্ববিদ্যালয়ে এসেছো, আমি এগুলো তো অনেক কথা সারাদিন বলা যাবে। আজকে তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার জীবনের যাত্রা শুরু হয়েছে সবে মাত্র। আমি একটু বলি এইভাবেই যে 10 বন্ধু এই জায়গা থেকে
এখন আমরা দৌড় শুরু করব। বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমরা 10টা বন্ধু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, যে আমাকে এখন সমাজের শিখরে পৌঁছতে হবে, সারা পৃথিবীতে আমাকে পৌঁছে যেতে হবে। আমরা যদি সেই উন্নতির শিখরে জায়গাটা মনে করো সেন্ট মার্টিনে আছে, আমরা উদাহরণ দিই, তোমরা সেন্ট মার্টিনে একটা বিস্কিটের মাথায় উন্নতির সমস্ত কিছু ওই বিস্কিটের মাথায় বেঁধে রেখেছি না। এবার মা বলছে দৌড়াও, তোমাকে খেতে হবে। শিক্ষক বলে তোমাকে ওই বিস্কিট খেতে হবে। রাজনীতিবিদ বলে আমার ছেলে মেয়েকে ওই বিশ্ববিদ্যালয়ে ওই বিস্কিট খেলে দেশের উন্নয়ন হবে। আমরা সবাই ঠেলে পাঠিয়ে দিলাম, দৌড়াচ্ছ, দৌড়াইতে দৌড়াইতে টেকনাফে চলে গেছো, এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছো, কোনো বাধা আসে নাই। টেকনাফ থেকে শাহপুরী দ্বীপে গেলে তাও বাধা নাই। শাহপুরী দ্বীপে যখন সবাই 10 জন পৌঁছে গেলে, এখন সামনে বিশাল সমুদ্র, সেন্ট মার্টিনে যেতে হবে, 15 কিলোমিটার বাংলা চ্যানেল পাড়ি দিতে হবে। তোমাদের লাইফটা কিন্তু সেখানেই। আমরা সবাই পিছন থেকে ধাক্কা মেরে তোমাকে সমুদ্রে ফেলে দিলাম। প্রথমেই 3 বন্ধু সমুদ্রে এই পানি দেখে ভয়ে হাত পা ছেড়ে দিল, আমি এই পথ কিভাবে পাড়ি দিব। আর 7 বন্ধু যাচ্ছে, আমাকে সেন্ট মার্টিনে তো যেতে হবে। ঠিক সমুদ্রের মধ্যখানে যে বিশাল বিশাল ঢেউ, এই ঢেউ দেখে আবার 3 বন্ধু হাত পা ছেড়ে দিয়েছে। তারও কিন্তু অতীতের 3 বন্ধুর মতো সলিল সমাধি অবধারিত ঘটবে। আর 4 বন্ধু আছে ওই যে সেন্ট মার্টিন, দেখি যাওয়া যায় কি না, কাছাকাছি চলে এসেছে। ক্ষুধার্ত, পা ওঠে না, মাথা করে হাত চলে না, আবার 3 বন্ধু হাত ছেড়ে দিল। তারও কিন্তু অতীতের 6 বন্ধুর মতো সলিল সমাধি অবধারিত ঘটবে। আর 1 বন্ধু কোনো রকম নড়তে নড়তে যে সেন্ট মার্টিনের মাটিতে পা দিয়েছেন, মা দৌড়ে আসবে, পাজা করে ধরবে, বাবারে তোর কি কষ্ট হয় নাই? শিক্ষক বলবে তুমি কিভাবে আসলে? সাংবাদিক দৌড়ে ছবি তুলবে, প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকবে, তাকে সম্বর্ধনা দিবে। আর যেই 7 জন সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে গেল, তাকে কি কেউ সম্বর্ধনা দিবে? কোনো মা কি জড়িয়ে ধরবে? বন্ধুরা, তোমরা আজকে সেখানে দাঁড়িয়ে আছো, সেন্ট মার্টিনে যাবে না তার আগেই সলিল সমাধি ঘটাবে? বিশ্ববিদ্যালয়ের ছেলে কখনো তাকে প্রতিমধ্যে সলিল সমাধি ঘটাতে পারে না। তাকে যেতে হবে সেন্ট মার্টিনে, অভিনয় করতে হবে। আমার পেটে ক্ষুধা থাকতে পারে, কিন্তু অভিনয় করে হাতটা বাড়াতে হবে। তা আমি বলি, যে ছেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, সে যদি তার হাত পা শুধু নাড়ায়, তাহলে অবশ্যই অবশ্যই সে সেন্ট মার্টিনে পৌঁছাতে পারবে। সে যদি বিপদগামী না হয়, সে যদি সময়কে কাজে লাগায়, তাহলে অবশ্যই অবশ্যই ওই ছেলে মেয়েটা সফল মানুষে পরিণত হবে। তো আমাদের অনুরোধ থাকবে, ভাইরে, এই বাংলাদেশটা আজকে আমাদের সামনে এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে, চারিদিক থেকে আমাদেরকে হায়নারা চারিদিকে ছাড়িয়ে দিয়েছে। কে আমার মাটি গিলে খেতে চায়, কে আমার পানি খেতে চায়, কে আমার বাতাসকে গিলে খেতে চায়, কে আমার সার্বভৌমত্বকে তছনছ করে দিতে চায়। যেই দেশে এত মেধাবী থাকে, তাদের কিভাবে সম্ভব তার স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে? এই নোয়াখালীতে একটা কথা প্রচলিত আছে, পোয়ার মতো পোয়া একটা হইলেই শের। পোয়ার মতো পোয়া একটা হলেই শের। তার মানে কি, যদি একজন তৈরি হয়, যদি একজন পথ দেখাতে পারে, সেই জাতি কখনো পথ বিভ্রান্ত হতে পারে না। আজকে তোমাদেরকে যারা এখানে নিয়ে এসেছে, আমার বিশ্বাস তারা একজন পোয়া তৈরি করতে চায়, তারা একজন যোগ্য মানুষ তৈরি করতে চায়, তারা একজন সৎ মানুষ তৈরি করতে চায়, তারা একজন দক্ষ মানুষ তৈরি করতে চায়। এই সকলের সম্মিলনের ভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সুতরাং এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তোমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে অনেক 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 বেশি ভূমিকা নিতে হবে। চারিদিক থেকে যে হায়নারা হাত পেতে দিয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, তাদের হাতকে আমরা প্রসারিত করতে দিতে পারি না। প্রিয় বন্ধুরা, আমি শেষ করব। বক্তৃতা সারাদিন দেওয়া যাবে, শুধু শেষে আমার একটা কথা থাকবে যে দেশ আমার, মাতৃকা আমার, সেই দেশের আমি অতন্ত্র প্রহরী। অনেক ঘাত প্রতিঘাত আসবে, তার মধ্যে দিয়েই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দেশকে সম্মুখ ভাগে নিয়ে যাবে। আজকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য 43 বছর যাত্রা লেগেছে। তোমরা যারা অর্থনীতি বোঝো, প্রি কন্ডিশন, প্রি টেক অফ ম্যাচুরিটি, কনসাম্পশন, এই 5টা স্টেজ পার করে একটা রাষ্ট্রকে স্থিতিশীল হতে হয়।
যেটি মার্কিনদের 43 বছর, ব্রিটিশদের 38 বছর, আমরা 54 বছর পার করেও কিন্তু এখন সেটা পারি নাই। কেন পারি নাই? কারণ ওই যে বিশ্ববিদ্যালয় ভালো হতে পারে নাই। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় ভালো হয়, অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয়কে ভালোভাবে তৈরি করতে পারি নাই। তো আমি অনুরোধ করব, তোমাদের যে মেধা আল্লাহ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতাকে তোমরা কাজে লাগাও। দেশের জন্য, তোমার জন্য, বাবা মার জন্য, সমাজের জন্য কাজে লাগিও। আর শেষে আমি বক্তৃতা আমার 3টি অনুরোধ থাকে। আমি সবসময় বলি, 1 নম্বর অনুরোধ, মেধাবী মানুষ কখনো বাবা মাকে কষ্ট দিবে না। যত বড় হও, যেখানে থাকো, যেভাবেই থাকো, যত বিজ্ঞানী হও, যত বড় প্রতিষ্ঠিত হও, বাবা মাকে কখনো কষ্ট দিবে না। যেই মানুষগুলোর কারণে তোমরা আজকে এখানে বসে আছো, তাদের কষ্টের কারণে, তাদের ত্যাগের কারণে তোমরা বসে আছো। 2 নম্বর, কখনো দেশকে ভুলে যাবে না। এই দেশ আমাদের, হয়তো দেশ আমাদের কিছু দিতে পেরেছে কি না পেরেছে সেটা নিয়ে অনেক ডিবেট তৈরি হতে পারে, কিন্তু দেশ আমাদের। এই দেশকে কখনো ভুলে যেও না। তৃতীয়ত, কখনো ধর্মকে ভুলে যাবে না। আইনস্টাইন বলেছেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, আর রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। ধর্ম সায়েন্স ছাড়া অন্ধ। সে ধর্মকে ভুলে যাবে না। ধর্মের কথা বললেই একসময় কত রকম কথা হয়েছে, তোমরা দেখেছো। তো এখানে যদি কোনো হিন্দু ভাই থেকে থাকো, আমি তাকে অনুরোধ করব প্রতিদিন মন্দিরে যে পূজা করবে। যদি কোনো খ্রিস্টান থাকো, প্রতিদিন গির্জায় যেও। আর মুসলমান ভাইয়েরা প্রতিদিন নামাজ পড়বে, মসজিদে যাবে। যে মানুষ নামাজ পড়ে, মসজিদে যায়, গির্জায় যায়, মন্দিরে যায়, সে কখনো দুর্নীতিবাজ হতে পারে না। সুতরাং এই দেশটা ওই ধর্ম থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং ধর্মেই মানুষকে, পৃথিবীর কোন বিজ্ঞান আছে মা বলতে শিখিয়েছে? কোন বিজ্ঞান আছে তোমাকে শ্রদ্ধা করতে শিখিয়েছে? যার প্রত্যেকটা শিক্ষা দিয়েছে ধর্ম, ধর্ম এবং ধর্ম। সুতরাং সেটাকে আঁকড়ে ধরে রেখো। বার্ট্রান্ড রাসেলের নাম শুনেছো তোমরা, যেহেতু বিশ্ববিদ্যালয়ে সায়েন্সে পড়ো। খুব বিখ্যাত পণ্ডিত বার্ট্রান্ড রাসেল। কখনো গণিতবিদ, কখনো ফিজিশিয়ান, কখনো তুমি ফিজিক্সের পণ্ডিত, কখনো তুমি সাইকোলজির পণ্ডিত বার্ট্রান্ড রাসেল। তো বার্ট্রান্ড রাসেল সবসময় বলতো যে তোমরা বিবাহ করিও না। তো খুব ভালো কথা, বিবাহ না করলে তো অনেক কিছু থেকে মুক্ত থাকা যায়, সংসার নাই, এটা নাই, ওইটা নাই। কিন্তু বার্ট্রান্ড রাসেল একে একে 3টা বিবাহ করিয়াছিলেন। তো একদিন বার্ট্রান্ড রাসেলের একজন অনুসারী যে বললেন যে আপনি আমাদের বিবাহ করতে নিষেধ করেন, অথচ আপনি তো 3টা বিবাহ করিয়াছেন। তো বার্ট্রান্ড রাসেল উত্তর দিয়েছিল খুব চমৎকার করে, হোয়াট আই সে, দিস ইজ মাই ফিলোসফি। আমি যেটি বলি তোমাদের সেটি আমার দর্শন। হোয়াট আই ডু, দিস ইজ মাই লাইফ। আমি যেটি করি সেটি আমার লাইফ, জীবন। তাহলে বিয়েটা ছিল তার জীবন, আর বলাটা ছিল তার দর্শন, তাই না? তার জীবন ও দর্শন 2টি ভাগে বিভক্ত ছিল। আর আমি তোমাদের কাছে অনুরোধ করে যাব, আমাদের প্রত্যেকের জীবন দর্শন হবে একটা, সেটি কোরআন, কোরআন এবং কোরআন। এটিকে আঁকড়ে ধরে রাখো। তোমার জীবন দর্শন ভিন্ন হবে না, তুমি একজন সফল মানুষে পরিণত হবে অবশ্যই।